আপনারা দেখছেন তোমার নেশায় আসক্ত। এটি হচ্ছে গল্পের পর্ব ৮। আরিশ ক্রমাগত আরুর দিকে ঝুঁকে যাচ্ছে, তা দেখে আরু ভয়ে শেষ। আরু বলল, আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? প্লিজ সরে যান। আরিশ বলল, তোমাকে আদর করব না আরু পাখি? আরুষি বলল, প্লিজ সরে যান, আমার কেমন অস্বস্তি হচ্ছে। আরিশ ওর কথা শোনার পাত্র নয়। ও ক্রমশ আরুর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই হঠাৎ আরিশের ফোন এলো। আরিশ বলল, এই সময় আবার কে? আমার সুখ যেন কারো সহ্য হয় না। ঠিক জানে যে এখন আমি বাসর করছি, তাই ডিস্টার্ব করার জন্য ফোন করছে। আরুষি কাঁপা কাঁপা গলায় বলল, আপনার ফোন বাজছে, প্লিজ ফোনটা ধরুন। কোনো দরকারিও তো হতে পারে, আর আমি তো আছি নাকি নাকি পালিয়ে যাচ্ছি? আরিশ বলল, চাইলেও তুমি পালাতে পারবে না আরু পাখি। এই বলে আরিশ পকেট থেকে ফোনটা বের করতে ফোনটার দিকে তাকিয়ে একটু ভ্রু কুঁচকালো। আরিশ বলল, এক মিনিট আমি কলটা করে আসছি বলে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশ ফোনে বলল, বলেছিলাম তোর সাথে আমি আরু পাখির বিয়েটা হতে দেব না, দেখলি তো? অব্র বলল, প্রথম বাজিটা তুই জিতে গেল, পরেরটা আমি জিতবো। তোর আরু পাখিকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব। আমার সাথে ওকে নিয়ে চলে যাবে ইজিপ্টে, তারপর সেখানে গিয়ে চড়া দামে বিক্রি করে দেব। একটা পার্টি ওকে দেখে বেশ চড়া দাম দিয়েছে, আর ওর যা ফিগার, উফ। আরিশ উচ্চস্বরে হাসতে লাগলো আর বলল, কল্পনা? হ্যাঁ, সেটাও ঠিক, কল্পনায় তো আবার মানুষকে বাঁচতে শেখায়। যদিও শোনা কথা, তবে আজ মনে হচ্ছে তোর কথা শুনে বিশ্বাস করতে হবে। আর ওর শরীরটাকে ভোগ করার কথা বলছিস? ওর শরীর কেন, আরু পাখি অবধি আমি কখনো কাউকে পৌঁছাতেই দেব না। অব্র বলল, প্রথম বাজিতে জিতে গিয়ে তোর আরু পাখিকে বাঁচিয়ে ভাবছিস ও পার পেয়ে যাবে? ওকে আমি ঠিক আমার কাছে নিয়ে আসব। আরিশ বলল, কল্পনা করতে থাকো বউ, দেখো শেষ অবধি কি হয়। অব্র বলল, আমাকে একটা কথা বলতো, তুই আরুষিকে যে বিয়ে করলি, তুই কি ওকে ভালোবাসিস? আরিশ খানিকটা চুপ হয়ে গেল, তারপর বলল, আমি ভালোবাসি কিনা বাসি না সেটা একান্ত আমার ব্যাপার, দ্যাট ইজ নট ইউর বিজনেস। অব্র বলল, গুড আনসার। তবে আমি ওকে যদি তোর কাছ থেকে কেড়ে না নিয়ে ওকে আমি বিদেশে পাচার না করেছি, তো আমার নামও অব্র নয়। আরিশ বলল, চেষ্টা তো কম করিসনি, কখনো সফল হয়েছিস কি? অব্র বলল, আর তুই কি ভাবছিস আরুষি তোকে ভালোবাসে? ও কখনই তোকে ভালোবাসে না। ও তোকে শুধু ঘৃণা করে, ঘৃণা, আর কিছুই না। ও তো আমাকে ভালোবাসে। আরিশ বলল, সেই ঘৃণাকে আমি আরো বাড়িয়ে দেব, তবে তোর মতো একটা মানুষের হাতে ওকে তুলে দেব না। আর তোর টাইমিংটা খুব খারাপ জানিস, এখনই বউটাকে আদর করতে যাচ্ছিলাম আর তুই ডিস্টার্ব করলি। অব্র বলল, একটা কথা মনে রাখিস, তুই ওর শরীর পেতে পারিস, তবে মনটা কখনোই পাবি না। ওর মন অব্দি আমি তোকে কখনোই পৌঁছাতে দেব না। আরিশ বলল, চ্যালেঞ্জ করলাম তোকে, প্রথমে ওর মন অব্দি পৌঁছাবো, তারপরে ওর সমগ্র জুড়ে আমি থাকবো শুধু, আর সেই দিন তোর সঠিক ব্যবস্থা আমি করব। বলে আরিশ ফোনটা রেখে দিল। মাথার ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। অব্রের কথাগুলো ওকে বড্ড জ্বালাচ্ছে। এটা শুনে আরিশের বেশি রাগ হচ্ছে যে অব্র ওকে বলেছে যে আরুষি অব্রকে খুব ভালোবাসে। আরিশ রাখতে পারছে না নিজেকে কোনো রকম কন্ট্রোল করতে। ইচ্ছা করছে এখন এই মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার করে দিতে, কিন্তু তাও করবে না। তাড়াতাড়ি করে ও রুমে গেল। এখন ওকে জানতেই হবে যে আরুষি সত্যি কেউ অব্রকে খুব ভালোবাসে। যদি হয় তো খুব খারাপ হবে। দ্রুত পায়ে রুমে এসে আরিশ দেখলো রুমে আরুষি নেই। ব্যালকনির দিকে দরজাটাও খোলা, কিন্তু আরুষি যে সেদিক থেকে পালাবে না আরিশ সেটা ভালোই জানে। তাহলে আরু কোথায়? আরিশ এবার রেগে জোরে চেঁচাতে লাগলো, আরু পাখি তুমি কোথায়? এক্ষুনি বেরিয়ে এসো, এখনই, না হলে কিন্তু ভালো হবে না। তাও আরু থেকে কোনো উত্তর না পেয়ে আরিশের রাগটা ক্রমশ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আবারও আরুষির নাম ধরে জোরে চেঁচাতে লাগলো। জোরে জোরে চেঁচাতে হঠাৎ দেখলো আরুষি ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসছে। আরুষি ভয়ে ভয়ে সামনে কিছুটা এগিয়ে আসতেই আরিশ আরুর কাছে গিয়ে ওর হাত দুটো চেপে ধরে বলতে লাগলো, তুমি ডাকলে শুনতে পাও না? উত্তর দিতে কি খুব কষ্ট হয়? আরুষি ভয়ে ভয়ে ধীর কণ্ঠে উত্তর দিল, আমি তো ওয়াশরুমে চেঞ্জ করতে গেছিলাম। তারপর আরিশ আরুষি থেকে কিছুটা দূরে সরে এসে দেখলো যে সত্যি আরুষি ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসেছে। এখন আরিশ অব্রর বলা কথাগুলো প্রায় এখন ভুলেই গেছে। আরিশ চুপ করে আছে দেখে আরুষি আবার বলতে শুরু করলো, আসলে এত ভারী ভারী শাড়ি আর গয়না পরে আমার কেমন অস্বস্তি লাগছিল, তাই চেঞ্জ করতে গেছিলাম।
আপনাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি ফোনে খুব ব্যস্ত ছিলেন বলে আপনাকে আর ডাকিনি। তাই অনেক খোঁজাখুঁজি করে ওয়ার্ডরোব থেকে একটা শাড়ি পেলাম, তাই এটা পরে নিলাম। আরিশ এখনো আগের মতোই শান্ত। আরশির মনে একটা কথা অনেকক্ষণ ধরে আসছে, কিন্তু ভয়ে আরিশকে জিজ্ঞাসা করে উঠতে পারছে না। অবশেষে কৌতূহলটা চেপে না রেখে আরিশকে বলেই ফেলল, আচ্ছা, ওই ওয়ার্ডরোবে দেখলাম আরো বেশ কয়েকটা শাড়ি আছে, তো ওগুলো কার? এগুলো কি আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য তুলে রেখেছিলেন? আরশি এরকম বোকা বোকা উত্তর শুনে আরশির রাগটা যেন সপ্তম আসমান ছাড়িয়ে গেল। শাড়িগুলো যে ওর জন্য রাখা, সেই মিনিমাম সেন্সটুকু ওর মধ্যে নেই। আরিশ বলল, হ্যাঁ, আমার তো 10টা বউ, তাই জন্য ওখানে 10 জনের জন্য শাড়ি রেখে দিয়েছি, যাতে সবাই একদিন একদিন করে এসে এগুলো পরতে পারে। স্টুপিড। আরশি বলল, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আরিশ এবার আরুকে কোলে তুলে নিল। ও দ্রুত পায়ে বিছানায় গিয়ে আরশিকে শুইয়ে দিল। আরশির কানে ফিসফিস করে বলল, বাসর করার জন্য। আরশি ভয়ে প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু ওকে অবাক করে দিয়ে আরিশ ওর পাশে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। আরশি যেন হাঁপ ছেড়ে বাঁচল। অন্ধকার ঘরে কেবল লাল রঙের আলো জ্বলছে, আর তা ঘরটাকে সম্পূর্ণ আলোকিত করে দিয়েছে। আর আরশি খাট বরাবর মাথার উপর থাকা ঝাড়বাতিটার দিকে এক মনে তাকিয়ে আছে, আর জীবনের ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোর হিসাব নিকাশ করছে। হঠাৎই আরিশ আরুকে ওর কাছে টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঘটনাটা তাৎক্ষণিক হলেও যা আরশি কিছু বুঝতে পারল না। আরিশ এবার আরশির গলায় মুখ ডুবিয়ে দিল। আরশি গাতুকুতু লাগছে, তাই ও এখন খুব হাসি পাচ্ছে। না পেয়ে হাত পা ছোড়াছুড়ি করে হেসে ফেলল, আর আরিশের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আরিশ বিরক্ত হয়ে বলল, এভাবে লাফাচ্ছ কেন? আরশি হেসে বলল, আমার না খুব কাতুকুতু লাগে। আরিশ বলল, একটা থাপ্পড় মারলে সব কাতুকুতু বার হয়ে যাবে। আরুষের ধমকে আরো বেশ শান্ত হয়ে গেল। আরিশ নেশাপড়া কণ্ঠে আরুষের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি অব্রকে খুব ভালোবাসো, তাই না? আরুষি ভয়ে ভয়ে বলল, আরিশ এবার আরুষির উত্তর শুনে খুব রেগে গেল। রেগে গিয়ে আরুষির গলায় জোরে একটা কামড় দিল। তারপর গলা থেকে মুখ সরিয়ে ঠোঁটে একটা কামড় দিল বেশ জোরে সরে। আরুষি ব্যথায় ছটফট করছে, আর আরিশ ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে আরামে। অবশ্য নিজের বুকের মাঝে আঁকড়ে রেখেছে আরুকে। ওকে দেখে মনে হচ্ছে পৃথিবীর হাজার ঝড় তুফান এলেও আরিশের কাছ থেকে আরুকে আলাদা করতে পারবে না। তারপর সকাল হলো। আরিশ ঘুম ঘুম চোখে বিছানায় হাতড়ে দেখতে গেল। হঠাৎ অনুভব করলো যে আরশি ওর পাশে নেই। ঝটপট করে উঠে গেল আরিশ। উঠে দেখলো আরশি সবে গোসল ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। মাথা থেকে টাওয়েলটা খুলে যেতেই চুলগুলো কোমর অবধি ছড়িয়ে নিচে পড়লো। অপরূপ সুন্দর লাগছে দেখতে আরশিকে। আরিশ যেন ক্রমশ নিশার ঘরে চলে যাচ্ছে। আরশি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আরশি তো এতক্ষণ লক্ষ্য করেনি যে আরিশ ঘুম থেকে উঠে গেছে, তাহলে হয়তো ব্যালকনিতে আসার সাহস দেখাতে পারতো না। আরিশ আরুর কাছে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলো, তারপর চুলের ভেতরে মুখ ডুবিয়ে দিল। অদ্ভুত এক সুন্দর গ্রাণ আসছে আরুষির শরীর থেকে। আরুষির নেশায় আসক্ত হয়ে যাচ্ছে আরিশ। পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেতে আরুষি একটু কেঁপে উঠল। আরিশ বলল, তোমার নেশায় আসক্ত আরু পাখি, তা কি তুমি বুঝো না? আরু বলল, এসব আপনি কি বলছেন? আর আমার খুব ঠান্ডা লাগছে, আপনার হাতটা সরান প্লিজ। আরিশ আগের অবস্থানে থেকেই বলল, এত ঠান্ডার মধ্যে তুমি গোসল করতে গেলে কেন? আরুষি বলল, আরে আপনি জানেন না যে বিয়ের প্রথম রাতের পর তো মেয়েরা সকালে গোসল করে, তাই আমিও করলাম। আরুষি থেকে এমন উত্তর পেয়ে আরিশ চমকে উঠল। তারপর আরুষিকে বলল ধমক দিয়ে, এই মেয়ে, বুদ্ধি সত্যি আছে তো তোমার সাথে কালকে রাতে আমার কি তেমন কিছু হয়েছে যে তুমি গোসল করেছো এই ঠান্ডার মধ্যে? আরিশি চুপচাপ হয়ে গেছে। সত্যিই তো, আরিশ যা বলছে সবই তো ঠিক। আরিশ বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাড়ি ফিরবো, বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আরিশের মা ড্রয়িং রুমে আরুষির সঙ্গে বসে রয়েছে। খুশিতে ঝলমল করছে উনি, তা ওনার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আরিশের বাবাও বেশ খুশি, উনিও আরুষিকে বেশ পছন্দ করতেন। তবে হুট করে আরিশ যে এরকমভাবে বিয়েটা করার সিদ্ধান্ত নেবে সেটা ইনি ভাবতেও পারেননি কখনো। তবু উনি ওনার ছেলের উপর ভরসা রাখেন, বিশ্বাস করেন যে আরিশ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আর তার থেকে বড় কথা হলো, এটা ভেবে উনি বেশি খুশি হলেন যে আগের মতো আরিশ আর বেখেয়ালিপনা করবে না, দেরি করে বাড়ি ফিরবে না,
আবার সবকিছু আগের মতোই ঠিকঠাক হবে। আরিশের মা আরুর কপালে চুমু দিয়ে বললেন, তুই আমার বৌমা না, আমার মেয়ের মতো। সানা আর তুই দুজনেই আমার মেয়ে, আর এখন তো আরও নিজের হয়ে গেলি। আরিশের মা বলল, সানা তোর ভাবিকে ওর রুমটা দেখিয়ে দে। সানা বলল, ভাবি? সেটা আবার কি? ও তো আমার বোন, আমার জানু, আমার বেস্টি। সকলের কর্মকাণ্ড দেখে আরও মুচকি মুচকি হাসছে। দীর্ঘ সময় পর আরিশের হাত থেকে মুক্তি পেয়ে একটু সকালের মাঝখানে খোলামেলা হয়ে কথা বলতে খুবই ভালো লাগছে ওর। আর আরিশের সাথে থাকলে তো সবসময় আরিশের রোমান্টিক অত্যাচারগুলো সহ্য করতে হয় ওকে। সানা বলল, জানো চল, তোকে তোর ঘরে নিয়ে যাই। আরু আর সানা আরিশের ঘরের দিকে যাচ্ছে। তখন সানা আস্তে আস্তে আরুষিকে বলল, কাল রাতে কি কি করলি রে জানো, আমাকে বল। আরুষি সানার কথা শুনে অবাক হয়ে গেল। আরুষি বলল, ছি, এসব কি বলছিস? সানা বলল, লজ্জাবতী লতা, আচ্ছা পরে শুনবো, তুই তো ফ্রেশ হয়ে নে। আগে তুই ফ্রেশ হয়ে নে, রুমে যা। সানা আর আরুষি অনেকক্ষণ ধরে আরিশের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঘরের মধ্যে ঢুকছে না আরুষি, বরং ঢুকতে চাইছে না। যদি আবার রুমের ভেতরে ঢুকে আরিশ কিছু করে তখন। সানা বলল, কিরে যা। আরুষি বলল, আমার না খুব ভয় লাগছে। সানা বলল, গোটা একটা রাত দুজনের সাথে কাটানোর পরে এখন বলছিস ভয় লাগছে? যা। এই বলে আরুষিকে আরিশের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। রুমে ঢুকতেই আরুষি দেখলো আরিশ গম্ভীর মুখ করে ওর দিকে তাকিয়ে আছে, বেশ রেগে আছে। তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আপ কেয়া হোগা। তারপর এটা হচ্ছে এই গল্পের পর্ব 8। তো পরবর্তী পর্বের জন্য চ্যানেলে চোখ রাখবেন। তো সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ।